আচ্ছা, আশা করি আমরা এখন শুনতে পাচ্ছি, সাউন্ড সব সিস্টেম ওকে। তাহলে আসো আমরা ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, বর্তমানে পড়াশোনা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি তোমাদের এই বিউপি অ্যাডমিশন টেস্টে এফএসটির কোর্সটাতে তোমাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে আমাদের ইনশাল্লাহ কেমিস্ট্রির হচ্ছিল ফার্স্ট অফিসিয়াল ক্লাস, যেটা এখানে আমরা ফার্স্ট ক্লাসে মেইনলি কভার করব হচ্ছিল কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন যেটা আছে আমাদের চ্যাপ্টারটা, সেটার হচ্ছিল ফার্স্ট পার্টটা। এই গুণগত রসায়নটা আমরা হচ্ছিল বেসিক্যালি দুইটা পার্টে ভাগ করে নিব, একটা হচ্ছে ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা নিব হচ্ছিল দ্রাব্যতার আগ পর্যন্ত, যেটা আছে আমাদের দ্রাব্যতা বলতে হলো দ্রাব্যতার আয়নিক গুণফল যে পার্টটুকু রয়েছে ওটার আগ পর্যন্ত আমরা হচ্ছিল প্রথম অংশ হিসেবে রেখেছি, এবং দ্রাব্যতার পরের থেকে যে পার্টটা আছে দ্রাব্যতা থেকে ওটা থেকে লাস্ট পর্যন্ত পার্ট হচ্ছে আমরা সেকেন্ড পার্ট হিসেবে এখানে আমরা কাউন্ট করব। সো আজকে হচ্ছে আমরা ফার্স্ট পার্টে ক্লাসটা করবো ইনশাল্লাহ, আর নেক্সট ক্লাসটা হবে আমাদের সেকেন্ড পার্টে। সো তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা স্টার্ট করি, আর দেরি না করে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, সরি। আসলে তোমাদের সাথে গতকালকে ক্লাসটা করা নেওয়ার কথা ছিল। আমি আসলে একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আর আমার হচ্ছিল বিউপিতে আমাদের এখন সেমিস্টার ফাইনাল এক্সাম চলতেছে, সেজন্য একটু বিজি। আর গতকালকে শারীরিক একটু অসুস্থতার জন্য তোমাদের সাথে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই, তাই গতকালকে ক্লাসটা আজকে নিচ্ছি ইনশাল্লাহ। তোমরা একটু সবাই চেষ্টা করবা এই অ্যাডমিশন টাইমে একটু সুস্থ থাকার জন্য, কারণ এখন চারদিকে কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়তেছে, তাই একটু সুস্থ থাকার জন্য চেষ্টা করবে। সুস্থতাই কিন্তু সবচেয়ে বড়। আচ্ছা, আমরা যদি শুরুতে স্টার্ট করি, আমরা এখানে হচ্ছিল শুরুতে কিছু বেসিক কনসেপ্ট দেখব। বেসিক কনসেপ্ট বলতে আমরা কি বুঝছি, এই কেমিস্ট্রির যে আমাদের প্রথম যে টপিকসগুলো রয়েছে প্রত্যেকটা টপিক্সের কিছু কিছু বেসিক যেগুলো কনসেপ্ট, মানে জ্ঞানমূলক বলো, ইনফরমেশন বলো, যেগুলো এমসিকিউ টাইপ আসে, বা ওভারঅল আমরা এই একটা কনসেপ্ট নিব যেটা হচ্ছে তোমরা এই সবগুলো টপিক যেন ক্লিয়ারলি বুঝতে পারো। তাই এখানে আমরা মোটামুটি সেভাবে করে তোমাদের ক্লাসটা সাজানো হয়েছে। আমরা মেইনলি হচ্ছে কিভাবে পড়বো, আমরা প্রত্যেকটা টপিক্সের আগে কিছু করে বেসিক কনসেপ্ট যেগুলো আছে, থিওরি পার্ট বলো বা ফর্মুলা বা ওই টপিক্সের সাথে রিলেটেড যেসব আইটেম থাকবে সবগুলো আগে ক্লিয়ার করে নিব। তারপর হচ্ছে আমরা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল বলতে হচ্ছে এখানে তোমাদের যেগুলো প্র্যাকটিস করানো হবে সেগুলো প্রিভিয়াস ইয়ারে সব বিভিন্ন জায়গায় এসেছে। বিভিন্ন জায়গায় বলতে হলো বিউপি অ্যাডমিশন টেস্ট বলো, এছাড়া হচ্ছিল তোমাদের অন্যান্য ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জিএসটি বা অন্যান্য ইউনিভার্সিটি যেখানে এসেছে সবগুলি কভার হবে, কিন্তু আমরা মেইনলি ফোকাস দিব হচ্ছে হলো বিউপি স্ট্যান্ডার্ড। আমাদের এখানে সব কিছুই করানো হবে বিউপি স্ট্যান্ডার্ড হিসেবে। তোমাদের যেসব কোশ্চেন আসে, যে প্যাটার্নে আসে, যে টাইপের কোশ্চেন আসে সেগুলি আমরা করব। পাশাপাশি যেন অন্যান্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও তোমাদের জন্য কভার হয়, সেদিকে আমরা ফোকাস করে আমাদের এই স্লাইডগুলো আমরা এইভাবে তৈরি করেছি। তাহলে আসো আমরা করি। ফার্স্টে হচ্ছিল আমরা যে টপিক্সটা দেখবো সেটা হচ্ছিল কি পরমাণুর মূল কণিকা নিয়ে। তোমরা সবাই জানো এই টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে। পরমাণু মূল কণিকা বলতে কি বুঝো, তোমাদের কমার্কে যেগুলো কোশ্চেন আসতো তোমরা অনেক লিখে এসেছো। পরমাণুর মূল কণিকা বলতে বোঝানো হচ্ছে মূল উপাদান রূপে যেসব অতি ক্ষুদ্র কণিকা পরমাণুকে গঠিত করে। ঠিক আছে, মানে একটা পরমাণু গঠন করার জন্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণিকা দরকার। এই কণিকাগুলোকে আমরা কি বলতেছি হলো পরমাণুর মূল কণিকা। ওকে, মানে একটা পরমাণু গঠন করার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো, কণিকাগুলো আমাকে দরকার, সেগুলোকে আমরা বলি পরমাণুর মূল কণিকা। এখন এই পরমাণুর মূল কণিকাটাকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করি এবং তিনটা ভাগেও ভাগ করা হয়। এখন আমরা যদি জানি পরমাণুর মূল কণিকার সংখ্যা কয়টা, পরমাণুর মূল কণিকার সংখ্যা হচ্ছে প্রায় 200 এর মতো। ওকে, কিন্তু এটা ফিক্সড না, এটা হচ্ছে ডে বাই ডে আমাদের নাম্বারটা ইনক্রিজ করতেছে, অর্থাৎ বাড়তেছে। দেখা যাবে হলো আজ থেকে 5 বছর পরে এই মূল কণিকার সংখ্যা হয়তো আরো বাড়বে। ঠিক আছে, এটা ফিক্সড না, এটা বাড়তেছে, কিন্তু আপাতত আমরা জানবো এটার সংখ্যা হচ্ছে প্রায় 200 এর মতো। এবার যদি আমরা দেখি পরমাণুর যে মূল কণিকা যেটা আছে এটা হচ্ছে হলো দুইটা ভাগেও বলা হয় এবং তিনটা ভাগেও বলা হয়। এখন এটা হচ্ছে একটা আছে তোমাদের হলো যেটা হাজারি নাকসারের বই, যেটা সবচেয়ে বেশি আমরা পড়ে থাকি, ওইখানে হচ্ছিল হাজারি নাকসারের বইতে দেওয়া হচ্ছে এই কণিকা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা এবং আরেকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এবং এবং তোমাদের কবির স্যারের একটা বই আছে কেমিস্ট্রি, যেটা সেখানে আমাদের কি বলা হয়েছে এই এই মূল কণিকাগুলো হচ্ছিল তিন প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আরেকটা অস্থায়ী, এবং আরেকটা আছে যেটা সেটা হচ্ছে কম্পোজিট কণিকা বলা হয়। আমরা এখন ওটাই দেখব। এখন মেইন হচ্ছে হলো তোমাদের জন্য এটা হচ্ছিল ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন বললাম, তোমাদের হলো সব জায়গায় অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় হচ্ছিল এই টপিক্স থেকে কোশ্চেন মাস্ট থাকবে। তোমাদের এইচএসসিতে একাডেমিক যখন তোমরা
পরীক্ষাগুলো দিয়েছো, তোমাদের এইচএসসি এক্সাম বলো, সব জায়গায় অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় হচ্ছিল এই টপিক্সটা থেকে একটা না একটা এমসিকিউ থাকে। কি যে আমরা মূল কণিকাগুলো জানলাম সেগুলো প্রত্যেকটার হচ্ছে একটা করে এক্সাম্পল তোমাদের জানতে হয়। মানে এখানে এক্সাম্পল বলে যে তোমাদের কোশ্চেন করে নিচের কোনটি হচ্ছে অস্থায়ী মূল কণিকার উদাহরণ, বা কোনটি হচ্ছিল কম্পোজিট কণিকার উদাহরণ। এই কম্পোজিট কণিকার উদাহরণ যেটা আছে এখানে হচ্ছিল তোমাদের আলফা কণা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মানে এটা যদি না আসে তাহলে আর কোথাও কোনো কোশ্চেন মানে আসে না, মানে সব জায়গায় এই কোশ্চেনটা আর না হলেও আসে। আসো আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, স্থায়ী মূল কণিকার মধ্যে রয়েছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেটা রয়েছে আমাদের হচ্ছে একটা পরমাণু যে গঠিত হয় যে সকল উপাদান দ্বারা, যেটা হচ্ছিল আমার নিউক্লিয়াসে থাকে হচ্ছিল কি প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে যেটা কক্ষপথে থাকে সেটা হচ্ছিল আমাদের ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের স্থায়ী মূল কণিকা, কারণ একটা পরমাণুর মধ্যে সেটা স্থায়ীভাবে অবস্থান করে। অস্থায়ী মূল কণিকার মধ্যে রয়েছে আমাদের নিউট্রিনো, এন্ট্রিনিউট্রিনো, গ্রেভিটন, পজিট্রন, পজিট্রিনো, ম্যাসন, বোসন, পায়ন, মিউন। ওকে, এছাড়া আরও অনেক উদাহরণ রয়েছে, কারণ আমাদের এই অস্থায়ী মূল কণিকার, আমাদের এই যে পরমাণু যে মূল কণিকা, এটার সংখ্যা তো প্রায় 200 এর মতো। ঠিক আছে, আরও বাড়তেছে। আমাদের তো সবগুলো তো নাম আমরা জানতে পারবো না, কিন্তু সবচেয়ে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে না এগুলো। তোমাদের একটু কষ্ট করে এই সবগুলো নাম একটু মুখস্থ করতে হবে, মেমোরাইজ করে রাখতে হবে, কারণ হচ্ছিল যে কোনো একটা তোমাদের দিয়ে দিতে পারে। তুমি যদি জাস্ট অন্যান্য যদি আগে ধরো এইচএসসিতে কি করছো বা লিখিত যখন তোমাদের আসে প্রত্যেকটা সম্পর্কে জাস্ট 2টা 3টা করে উদাহরণ দিলে হয়েছে, কিন্তু এমসিকিউতে তো সেই আমরা সেটা করতে পারবো না। আমাদের সবগুলি জানতে হবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো জানবো, তাহলে যেন আমরা পারবো। কম্পোজিট কণিকার মধ্যে রয়েছে আমাদের আলফা কণা এবং হচ্ছিল ডিউটেরন। এই আলফা কণাটা তোমরা সবচেয়ে বেশি ভালো মতোই মানে এটার সাথে পরিচিত, তাই এগুলো নিয়ে আমি আর কোনো কথা বলবো না। আর আমাদের যেটা কম্পোজিট কণিকার মধ্যে রয়েছে ডিউটেরন। আচ্ছা, এখন যদি আমরা পরবর্তীতে যাই, এখানে হচ্ছে আমাদের কিছু বেসিক এমসিকিউ যেগুলো আসে তোমাদের, আর এগুলো বেসিক কনসেপ্টের মধ্যে বলতে পারো, যে হচ্ছিল কে কোনটা আবিষ্কার করেছে, তারপর হচ্ছিল আমাদের কোনটার সংখ্যা কতটুকু, এগুলো হচ্ছিল আমাদের আকার, ব্যাস, এগুলো কিছু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। মানে এখানে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের এখানে যে ইনফরমেশন আকার আমরা যেগুলো দিয়েছি প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট। কোথাও না কোথাও কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনগুলো এসেছে, তাই আগে এগুলো ভালো মতো তোমাদের জেনে নিতে হবে। 1 নম্বর কি রয়েছে, আমাদের পরমাণু যে আছে সেটা হচ্ছে আবিষ্কার করেছে কে? পরমাণু আবিষ্কারক হচ্ছে হলো ডাল্টন। এরপর রয়েছে অণুর আবিষ্কারক, অণু আবিষ্কার করেছিল অ্যাভোগাড্রো। আমরা ডাল্টনের মতবাদ পড়েছি, আমরা হচ্ছে হলো তোমার অ্যাভোগাড্রো মতবাদ পড়েছি, আমরা এখানে পড়বো হচ্ছে হলো বোর, রাদারফোর্ড। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মতবাদগুলো জানি, কিন্তু এখানে এই কনসেপ্টগুলো তোমরা এখানে আমরা জানি যে হলো কে কোনটা আবিষ্কার করেছে সেটাই। এরপর যেটা হচ্ছে অ্যাটম, আমাদের যে অ্যাটমটা আছে এই নামটা কে দিয়েছে, মানে নামকরণটা করেছে হলো ডেমোক্রিটাস। আইসোটোপ ধারণার প্রবর্তক হচ্ছিল ইস্ট্রন। এই জিনিসটা তোমাদের আসে, কারণ এটা ব্যতিক্রমধর্মী, এটা খুব কম জানে। আর এই পর্যন্ত আবিষ্কৃত আইসোটোপ হচ্ছে হলো 1300। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটাও হচ্ছে বহু জায়গায় আসে, তোমরা দেখলেই বুঝতে পারবা যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোথায় প্রচুরবার আসে, তোমাদের কলেজ বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় একটা কোশ্চেন ব্যাংক, তুমি যে কোনো ভার্সিটির বলো বা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক খুললেও তোমরা দেখতে পাবা যে এই কোশ্চেনটা কত জায়গায় আসছে। তোমাদের বোর্ড কোশ্চেন বলো, সব জায়গায় এই কোশ্চেনটা কতবার এসেছে তোমরা দেখতে পারবা। পরমাণু ব্যাস যেটা, এটা হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার, এটাকে আমরা 1 অ্যাংস্ট্রমও জানি। ওকে, এটা হিসেবে জানি, এটা আমাদের ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻12 সেন্টিমিটার থেকে 10⁻13 সেন্টিমিটার পর্যন্ত আমাদের এই নিউক্লিয়াসের ব্যাস হয়ে থাকে। আচ্ছা, এরপর যেটা আছে, এখন আমরা হলো বেসিক যেটা জানতেছি হলো আমাদের প্রত্যেকটা মতবাদ ছিল যে রাদারফোর্ড কি বলেছে, তার মতবাদে কি বলেছে, তারপর হচ্ছিল আমাদের বোর্ড যে ছিল সে রাদারফোর্ডের যে ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে সে একটা মতবাদ দিয়েছে, সেই সেখানে কি বলেছে, সেই জিনিসগুলোর হচ্ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কি পয়েন্ট যেগুলো আছে সেগুলো আকারে আমরা এখানে জাস্ট বলে দিয়েছি। যেমন রাদারফোর্ড কি করেছে, নিউক্লিয়াস সম্পর্কিত পরীক্ষার ফলাফল দিছে, এটা তোমরা জানো। এখন সেখানে কি বলছে, তার 1 নম্বর পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছিল পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। ওকে, সেটা এখানে বলা হয়েছে, তার ফার্স্ট পয়েন্টে ছিল পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। ওকে, তারপর ছিল তার যে সেকেন্ড পয়েন্ট, পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মোলের পারমাণবিক সংখ্যার সমান। অর্থাৎ নিউক্লিয়াসে আমার যতটুকু ধনাত্মক চার্জ থাকবে সেটার পরিমাণ কি হবে, আমার পারমাণবিক সংখ্যার সমান হবে। ওকে, নিউক্লিয়াসে আমার কি থাকে, পজিটিভ চার্জ কি, প্রোটন, তাই না? প্রোটনকে আমরা কি বলি, পারমাণবিক সংখ্যা যেটা সেটা সমান হবে, এটাই সে বলেছিল। 3 নম্বর পয়েন্ট আমাকে কি বলছিল, পরমাণুর যে একটা কেন্দ্র থাকে এই কেন্দ্রের মধ্যে সম্পূর্ণ কি হচ্ছে, তার ভর কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত অবস্থায় থাকে। অর্থাৎ একটা পরমাণুর যতটুকু মোট ভর তার সম্পূর্ণই বলতে গেলে হচ্ছিল এই পরমাণুর হচ্ছিল কি কেন্দ্রে,
কেন্দ্রে যেটা নিউক্লিয়াস আকারে সেখানে হচ্ছে কি কেন্দ্রীভূত অবস্থায় থাকে। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে পরমাণুর আকার, যেটা আমরা একটু আগে জেনেছি 10⁻⁻8 সেন্টিমিটার, যেটা কি হচ্ছে আমার নিউক্লিয়াসের আকার তুলনায় খুবই ছোট। পরমাণু আকার যেটা আছে আমার, সেটার তুলনায় আমার নিউক্লিয়াসের আকার, আমরা একটু আগে দেখছি দুইটা পয়েন্ট, পরমাণুর কি হচ্ছিল 10⁻⁸ সেন্টিমিটার যেটা ব্যাস, আর নিউক্লিয়াসে কি ধরছিলাম 10⁻12 থেকে 10⁻13। এটা কিন্তু মাইনাস, মাইনাস মানে কি দশমিকের পর আর গিয়েছে, মানে আরো ছোট মান, ঠিক আছে। ওই জন্য হচ্ছে কি নিউক্লিয়াস, একটা পরমাণু থেকে তার নিউক্লিয়াস কিন্তু আরো অনেক ছোট হয়, সেই জিনিসটা এখানে আমাদের বলা হয়েছে। আচ্ছা, এতটুকু যদি দেখি, তারপর আমাদের কি করছে, রাদারফোর্ডের মতবাদের পরবর্তীতে এসেছে কিন্তু বোরের মতবাদ। এখন বোর কি মতবাদ দিয়েছে তার মধ্যে, বোর কিন্তু মেইনলি এখানে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু তার যে এই যে মডেলটা আছে সেটা কিন্তু সে দিয়েছিল, তার প্রস্তাবটা কোয়ান্টাম তত্ত্ব। আমরা কিন্তু খুব ভালো মতো জানবো, তোমাদের কিন্তু এখানেই করা হয় যে বোর কিন্তু কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এই জিনিসটা কাজটা করছিল। কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে তিনি কি বলেছিল, 1 নম্বর যেটা বলেছিল শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। রাদারফোর্ড কিন্তু শক্তি স্তর সম্পর্কিত কোনো কিছু বলে জানে, কিন্তু এই বোর হলো, বোর মডেলে আমরা জানতে পারি তিনি কিন্তু এই সর্বপ্রথম হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত আমাদের এখানে প্রস্তাব দিয়েছিল এবং আমাদের ধারণা দিয়েছিল। পরবর্তীতে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কে রাদারফোর্ড কৌণিক ভরবেগ সম্পর্কে কিছু বলে নাই, যে একটা ইলেকট্রন কিভাবে হচ্ছিল নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, তার কৌণিক বেগটা কি, কৌণিক ভরবেগটা কীরকম হবে, এরকম কোনো কিছু কিন্তু রাদারফোর্ড তার মডেলে বলে নাই। কিন্তু এই বোর মডেলে আমরা সেটা সম্পর্কে জানতে পারি। কৌণিক ভরবেগ যেটা আছে অ্যাম্বিয়ার আমরা দ্বারা প্রকাশ করি, এটার ফর্মুলা হচ্ছে n/2π। ওকে, এই জিনিসটা তোমরা সবাই জানো, যেটা হচ্ছে নিলস বোর, যেটা নিলস বোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা অনুযায়ী এটা আমাদের করা হয়েছিল। তারপর হচ্ছিল ইলেকট্রনের ভরবেগ, একটা হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে আমরা অ্যাম্বিয়ার যেটা ns/2π করি। আরেকটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে কৌণিক ভরবেগ যেটা, ওকে, অ্যাম্বিয়ার সময় ns/2π। এখানে হচ্ছিল আমাদের কি দেখানো হয়েছে, নর্মাল তো জানি পায়ের মান জানি আমরা, এম এর মান জানি ভি, এখানে এখানে কি হচ্ছে এইচ যে জিনিসটা আছে, নতুন একটা জিনিস আসছে হলো আমাদের সব কিছু, যে ইলেকট্রনের ভর থাকবে, বেগ থাকবে, ব্যাসার্ধ থাকবে, তারপর হচ্ছিল আমাদের নাম্বার যেটা শক্তি স্তরে থাকবে। এইচ জিনিসটা কি, এইচ হচ্ছিল প্লাঙ্কের ধ্রুবক, এই জিনিসটা আমাদের নতুন। কৌণিক ভরবেগকে যেহেতু আমরা এল দ্বারা প্রকাশ করি, এল ইকুয়াল mvr ইকুয়াল ns/2π, এখানে এইচ হচ্ছিল কি আমাদের প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকটা হচ্ছিল তোমাদের মান যেটা দেওয়া থাকে, আমার মানটা একটু মুখস্থ রাখতে হয়, এটা তোমরা সবাই জানো। এরপর পরবর্তীতে হচ্ছিল আমাদের যেটা তিনি হচ্ছিল তার মতবাদের মধ্যে দিয়েছিল 3 নম্বর পয়েন্ট আকারে শক্তির বিকিরণ সম্পর্কিত, আমাদের শক্তির বিকিরণ সম্পর্কিত একটা মতবাদ দিয়েছিল। অর্থাৎ কি বলেছিল, আমার একটা এখানে কি করে, যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে। এখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে সে কিভাবে যাবে, আমার শক্তি শোষণ করবে নাকি বিকিরণ করবে, অর্থাৎ শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত কোনো কিছু কিন্তু রাদারফোর্ড বলে নাই, কিন্তু এই বোর মডেলে কিন্তু আমরা সেটা সম্পর্কে জানতে পারি। এখানে এটা বলেছে শক্তির বিকিরণ প্রস্তাব সম্পর্কে, বাহ্যিক শক্তি প্রযুক্ত হলে, আমার যদি বাহ্যিক মানে বাইরে থেকে কোনো শক্তি প্রযুক্ত করা হয়, তাহলে কি করবে, সেটা শোষণ করবে, শক্তিটা শোষণ করে করবে কি, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। ওকে, নিম্ন শক্তি স্তর থেকে সে করবে উচ্চ শক্তি স্তর, অর্থাৎ সে হচ্ছিল কোনো এনার্জি পাইছে বাইরে থেকে, কোনো একটা বাহ্যিক কোনো শক্তি পাইছে, সেটা কি করবে, সে অ্যাকসেপ্ট করে নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর থেকে আর উচ্চ শক্তি স্তর আমরা কি বলতেছি মনে আছে, নিম্ন শক্তি স্তর আমরা সাধারণত প্রকাশ করি যেটা n1। ওকে, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আর উচ্চ শক্তি স্তর কি হচ্ছিল n2, মানে যেটাতে যাবে পরবর্তীতে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের এখানে বলা হয়েছে উচ্চ শক্তি স্তর। আবার নিম্ন শক্তি স্তর যেটা আসলে নিম্ন শক্তি স্তরের শক্তিকে আমরা কি বলছি E1 দ্বারা প্রকাশ করছি, আর উচ্চ শক্তি স্তরের শক্তিকে আমরা কি করছি E2 দ্বারা প্রকাশ করছি, আর শক্তি স্তর হচ্ছে হলো n1 আর n2। এখন এটার আমার কতটুকু শক্তি শোষণ করবে বা কতটুকু শক্তি বিকিরণ করবে, এই জিনিসটা হচ্ছে হলো আমরা প্রকাশ করি। এটার জন্য তোমাদের ম্যাথও দেয়, ম্যাথও এরকম আসে যে কতটুকু শক্তি শোষিত হবে, এরকম ফর্মুলা কি, যেটা ডেল ই মানে শক্তি শোষণ আসছে হলো আমাদের ডেল ই হচ্ছে E2 - E1। E2 কি হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তি, আর E1 হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তরের শক্তি। এখন এই দুইটা শক্তি স্তরের মধ্যে যদি পার্থক্য যেটা আমি পাবো, সেটা কি হচ্ছে সে হচ্ছিল শোষণ করতেছে, মানে কতটুকু শক্তি সে শোষণ করে গিয়েছে। সিমিলার ভাবে তুমি শক্তি শোষণ বের করেছো, তুমি শক্তির বিকিরণটাও বের করতে পারবা, ঠিক আছে, এরকম আমরা করি। এখন ডেল ই যেটা আছে, ডেল ই কে আমরা করি কি এইচ ভি দ্বারা প্রকাশ করি, এভাবে করে আমরা ম্যাথ করি, তোমরা ম্যাথ করে আসছো, এই জিনিসগুলো তোমরা জানো।